হ্যালো স্টুডেন্টস, আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ফিজিক্সের ফোর্স। তো এই চ্যাপ্টারে আমরা জানবো যে ফোর্স জিনিসটা কি। তো ফোর্স জানার আগেই আমরা যেটা আগের চ্যাপ্টারে শিখেছিলাম সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন, যেটার মানে হচ্ছে যখন আমাদের ভেলোসিটি যেটা থাকবে, ভেলোসিটি যখন রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সেলারেশন। মোর স্পেসিফিক্যালি যখন ভেলোসিটি ইনক্রিজ করে, ঠিক আছে, তার রেটটাকে আমরা অ্যাক্সেলারেশন বলি। ঠিক আছে, তো আমরা পড়বো এই অ্যাক্সেলারেশনটা কিসের জন্য তৈরি হয়। ঠিক আছে, ধর যখন আমরা একটা বলকে ছুড়ে দিলাম, ধরা যাক একটা বল রাখা আছে, ঠিক আছে, ফুটবল রাখা আছে, সাপোজ ফুটবল রাখা আছে, তো ফুটবলটা তো রেস্টে আছে। ঠিক আছে, ফুটবলটা যে আমি বললাম যে অ্যাক্সিলারেট করলো, মানে ফুটবলটা মুভ করা স্টার্ট করলো। তো মুভ করা স্টার্ট করার জন্য আমাদের কি দরকার, আমাদের অ্যাক্সিলারেশন দিতে হবে। তো অ্যাক্সিলারেশনটাও কোথা থেকে পাচ্ছে, অ্যাক্সিলারেশন দেওয়ার জন্য আমরা পা দিয়ে ফোর্স অ্যাপ্লাই করি, বলটার উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, যার জন্য বলটা অ্যাক্সিলারেশন পাচ্ছে, তার জন্য বলটা মুভ করতে পারছে। আবার ধরা যাক একটা ধর ফুটবলার কোনো একটা ফুটবলটাকে শট মারলো, ঠিক আছে, তো ফুটবলটা মুভ করছে, তো গোলকিপার কি করে, গোলকিপার ওই বলটা ধরে নেয়। তখন তার মানে কি, বলটা মুভ করছিল, ঠিক আছে, বলটা মুভ করছিল, কিন্তু কেউ একজন এসে সেই বলটার গতিটাকে থামিয়ে দিল। ঠিক আছে, তো গতি থামানোর জন্য কি হবে, তাকেও ফোর্স অ্যাপ্লাই করতে হবে, একটা বিপরীত দিকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তবেই তো বলটা থামবে, নাহলে বলটা তো কি চলে যেত সোজা। কিন্তু ও বিপরীত দিকে ফোর্স অ্যাপ্লাই করলো বলে বলটাকে ধরে নিতে পারলো, যার ফলে বলটা থামলো। তো তার জন্য বলটা থামলো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ফোর্স কি করে, ফোর্স যেটা করে সেটা হচ্ছে ভেলোসিটিটাকে চেঞ্জ ঘটায়। কোনো কোনো ক্ষেত্রে সেটা অ্যাক্সেলারেশন প্রডিউস করে, কোনো কোনো ক্ষেত্রে সেটা রিটার্ডেশন প্রডিউস করে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে যখন বলটা রেস্ট অবস্থায় ছিল, দ্যাট ইজ যখন ফুটবলটা রেস্ট অবস্থায় ছিল, তো তখন আমরা ফুটবলটাকে শট মারলাম, দ্যাট ইজ ফুটবলের উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, যার ফলে ফুটবলটা রেস থেকে মোশনে গেল। অপর ক্ষেত্রে গোলকিপার কি করলো, বলটাকে যখন সেভ করলো, তখন তার মানে কি করলো, সে বলটা মোশন থেকে সে রেস্ট পজিশনে নিয়ে এলো। ঠিক আছে, তো তার মানে ফোর্স কি করে, ফোর্স আমার বডির ভেলোসিটিটাকে চেঞ্জ করে। আবার এবার দেখ, একটা চেয়ার আছে, চেয়ার আছে, এরকম একটা চেয়ার আছে, এবার চেয়ারটাকে কেউ এদিক থেকে পুশ করলো, ঠিক আছে, তাহলে চেয়ারটাকে রেস্টে ছিল, তো চেয়ারটা কি আস্তে আস্তে সরে যাবে, সরে ধরে এরকম একটা পজিশনে চলে এলো, এখান থেকে চেয়ারটা সরে গেল একটু, ঠিক আছে, এতটা ডিস্টেন্স সরে গেল। তার মানে যখন আমি এদিক থেকে এদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন চেয়ারটা এদিকে সরে গেল। আবার যদি কেউ আরেকজন থাকতো, সে উল্টো দিকে এদিকে সে ফোর্সটা অ্যাপ্লাই করছে, তখন কি হতো, চেয়ারটা এদিকে সরতো। তারপরে ফোর্স হ্যাজ এ ডিরেকশন, যেদিকে ফোর্স একটা নির্দিষ্ট দিকে অ্যাপ্লাই করতে হয়, এবং যেদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করব বডির মোশনটা সেদিকে হবে। ঠিক আছে, তো এখানে সেটাই বলেছে, when you push a chair it tends to move। আবার যখন আমরা একটা গাছ থেকে আপেল তুলে নিই, তখন অ্যাপেলটাকে আমার নিজের দিকে টানতে হয়, নিজের দিকে টেনে ফোর্স অ্যাপ্লাই করতে হয়, যার ফলে অ্যাপেলটা গাছ থেকে পড়ে আমার হাতে চলে আসে। তো এইভাবে আমি নিজের দিকে ফোর্সটা অ্যাপ্লাই করছি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ফোর্সের কিন্তু একটা ডিরেকশন আছে, অলসো ফোর্সের একটা ম্যাগনিটিউড আছে। এবার কেউ হতে পারে, কেউ ফুটবলটা ছিল, ফুটবলে কেউ হয়তো খুব জোরে শট মারলো, ঠিক আছে, নর্মাল একটা মানুষ ফুটবলে যতটা জোরে শট মারতে পারে, যারা ফুটবল খেলে তারা অনেক বেশি জোরে সেটাকে কিক করতে পারবে। তো এইখানে ডিরেকশন ম্যাগনিটিউডের পার্থক্য। ঠিক আছে, যে ম্যাগনিটিউড মানে হচ্ছে কেউ কতটা জেন্টালভাবে কেউ পুশ করছে জিনিসটাকে, না হার্ডভাবে। ঠিক আছে, কেউ চেয়ারটাকে জোরে ছেড়ে দিল, তাহলে চেয়ারটা অনেকটা মুভ করে গেল, কেউ চেয়ারটাকে আস্তে ঠেললো, তাহলে চেয়ারটা কি অল্প একটু মুভ করলো, বা অনেক ক্ষেত্রে চেয়ারটা খুব মুভই করলো না, তার মানে তার ম্যাগনিটিউডটা কম। তাহলে কি দেখা যাচ্ছে, ফোর্সের ডিরেকশন আছে অ্যাজ ওয়েল অ্যাজ ফোর্সের ম্যাগনিটিউড আছে। তার মানে কি, ফোর্স হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম ভেক্টর স্কেলার, তার মানে ফোর্স কিন্তু হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যাজ ফোর্সের কিন্তু ডিরেকশনও আছে আর ফোর্সের ম্যাগনিটিউডও আছে, তাই ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। এবার কি বলেছে, কনসিডার এ বল কেপ্ট অন এ ফ্ল্যাট টেবিল, উই ক্যান মুভ ইট বাই পুশিং অর পুলিং ইট।
ঠিক আছে। একটা বল যদি একটা টেবিলের উপর রাখা থাকে, এই ধর একটা টেবিল, তার মধ্যে একটা বল আছে, বলটাকে আমরা কি করতে পারি, পুশ করতে পারি এদিকে, কিংবা বলটাকে আমরা পুল করতে পারি, এদিকে টানতে পারি বা এদিকে পুশ করতে পারি। ঠিক আছে, এবার কনসিডার করতে বলছে ওই টেবিলের উপর বলটা মুভ করছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, যখন পুশ করলাম তখন কি হবে, স্পিডটা ইনক্রিজ করবে। যদি আমি এদিকে ধর বলটা মুভ করছিল, ঠিক আছে, আমি এদিকে আরও বেশি পুশ করে দিলাম বলটাকে, আর একটা অ্যাডিশনাল ফোর্স দিয়ে পুশ করলাম, তাহলে কি হবে, বলটা আরও বেশি ফোর্সে, আরও বেশি ভেলোসিটিতে মুভ করবে। আগে যদি সে 2 মিটার পার সেকেন্ডে মুভ করছিল, আমি যদি সেই যে ডিরেকশনে বলটা মুভ করছিল সেই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে হয়তো এটা এখন 3 মিটার পার সেকেন্ডে মুভ করবে, যার জন্য আমি অ্যাক্সিলারেশন প্রডিউস করলাম ফোর্স অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো কি বলেছে, যদি আমরা অপোজিট ডিরেকশনে এটাকে পুশ করি, ধর যেটা আমি গোলকিপারের এক্সাম্পল দিচ্ছিলাম, বলটা ধর এখানে ফুটবলটা আসছিল, ফুটবলটা এদিক থেকে আসছিল, ঠিক আছে, গোলকিপার এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, গোলকিপার কি করছে, সে হাত দিয়ে অপোজিট দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, বলটা এদিক থেকে মুভ করছিল, গোলকিপার এসে হাত দিয়ে এদিকে মুভ করলো, যার ফলে যেহেতু গোলকিপারের ম্যাগনিটিউড হাত দিয়ে বেশি ফোর্স অ্যাপ্লাই করার ফলে এর যে ভেলোসিটি ছিল, ভেলোসিটিটা রেস্টে চলে এলো, যার জন্য বলটা গোলকিপারের হাতে আটকে গেল। ঠিক আছে, বা গোলকিপার ধরে নিতে পারলো বলটাকে। তো এটাই হয়, তার মানে যদি আমরা যেদিকে মোশন হচ্ছে সেদিকে যদি আমরা বডিটাকে পুশ করি, তাহলে তার ভেলোসিটি ইনক্রিজ করবে, আর যদি অপোজিট দিকে পুশ করি তাহলে ভেলোসিটি ডিক্রিজ করবে। আচ্ছা আচ্ছা, এবার এরকম যদি হয় যে বলটা ইস্ট ডিরেকশনে যাচ্ছিল আর আমি এটাকে পুশ করলাম নর্থের দিকে, ঠিক আছে, তো এক্সাম্পল নিয়ে বুঝে দেওয়া যায়। ধর বলটাকে এদিকে ধর বলটা যাচ্ছিল, ঠিক আছে, এদিকে ধর ফুটবলটা যাচ্ছিল, কেউ এসে সে বলটাকে এদিকে পুশ করে দিল, তাহলে কি হবে, আলটিমেটলি বলটা এই দিকে বেরিয়ে যাবে। ধর সাপোজ বলটা এদিকে মুভ করছিল, কেউ একজন এসে মাঝখানে এসে হেড করলো বা সামথিং, ফুটবলে এটা দেখা যায় যে বল ধর মুভ করছে, এদিক থেকে এসে কেউ একজন হেড করলো, ঠিক আছে, তাহলে কি হবে, এইদিকে একটা ফোর্স আর এদিকের একটা ফোর্স, রেজাল্টেন্টটা অ্যাকচুয়ালি বলটা এদিকে মুভ করে যাবে। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে বলে রেজাল্টেন্ট ফোর্স। এই একটা ফোর্স আর এই একটা ফোর্স টুগেদার কাজ করে অন্য এই ফোর্সের ডিরেকশন ছিল এদিকে, আর একটা ফোর্সের ডিরেকশন ছিল ওপরের দিকে, কিন্তু দুটো ফোর্স যখন একসাথে একটা বডির ওপর একই টাইমে কাজ করলো, তখন এদের দুজনের মাঝে একটা ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্সটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এটাকে রেজাল্টেন্ট ফোর্স বলে। এই রেজাল্টেন্ট ফোর্সের ব্যাপারে এই চ্যাপ্টারে আমরা আরো বেশি পরে আলোচনা করব। ঠিক আছে, তো এবার আসি আমরা ফোর্সের ডেফিনেশন। ফোর্স, যেটা আগে বলছিলাম, ফোর্স ইজ দ্যাট কজ হুইচ প্রডিউসেস অ্যাক্সেলারেশন ইন দ্য বডি অন হুইচ ইট অ্যাক্টস। তার মানে কি, ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা বডির মধ্যে অ্যাক্সেলারেশন প্রডিউস করে। ঠিক আছে, অ্যাক্সেলারেশন, রিটার্ডেশনটাকে এখানে নেগেটিভ অ্যাক্সেলারেশন ধরা হয়েছে, ওই জন্য অ্যাক্সেলারেশন জেনারেল টার্ম দিয়ে এটাকে বলা হয়েছে যে ফোর্স এমন একটা জিনিস যেটা বডির মধ্যে অ্যাক্সেলারেশন প্রডিউস করে। ঠিক আছে, এবার ফোর্সের মাধ্যমে কি কি হতে পারে, ফোর্সের মাধ্যমে এই তিনটে ঘটনা ঘটতে পারে। দ্যাট ইজ ফোর্স, আমার চেঞ্জ অফ স্পিড অফ দ্য বডি, এটা তো আমি আগেই বললাম যে ধর একটা বল এদিকে মুভ করছিল 2 মিটার পার সেকেন্ডে, কেউ এসে আরেকজন আরো ফোর্স দিয়ে দিল, ঠিক আছে, এদিকে আরো পুশ করে দিল বলটা, তো বলটা এখন ধর 3 মিটার পার সেকেন্ডে মুভ করছে, তার মানে কি, বলটা ফোর্স ইনক্রিজ করে গেল, বলটা ভেলোসিটি ইনক্রিজ করে গেল। আবার যদি উল্টো দিকে হয় তাহলে ভেলোসিটি ডিক্রিজ করে যাবে। পরেরটা কি, চেঞ্জ অফ দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য বডি, এটা আগেরটা যেটা বললাম, তার মানে রেজাল্টেন্ট, দ্যাট ইজ বলটা ধর এদিকে মুভ করছিল, কেউ একজন এসে এদিকে হেড করলো, তাহলে আলটিমেটলি রেজাল্টেন্টটা এদিকে চলে গেল। ঠিক আছে, তার মানে ফোর্স দুটো কাজ করতে পারছে, একটা ভেলোসিটিকে চেঞ্জ করতে পারছে, আর একটা ডিরেকশন অফ দ্য মোশনকে চেঞ্জ করতে পারছে। ঠিক আছে, ভেলোসিটি ম্যাগনিটিউডটাকে চেঞ্জ করতে পারছে, অ্যাজ ওয়েল এজ ভেলোসিটি ডিরেকশনটাকেও চেঞ্জ করতে পারছে। তারপর কি বলেছে, এ সেট অফ ফোর্স ক্যান চেঞ্জ দ্য শেপ অফ দ্য বডি। দেখ পাশে একটা ফিগারে দেখতে পাচ্ছিস যে একটা স্পঞ্জের বলকে প্রেশার দেওয়া হয়েছে, ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, যার জন্য স্পঞ্জের বলটা কি ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো এটাও ফোর্স দিয়ে এটাও করা যায়। ঠিক আছে, তো এই তিনটে কাজ ফোর্স দিয়ে করা সম্ভব। আমরা চেঞ্জ অফ দ্য স্পিড অফ দ্য বডি করতে পারি, আর ডিরেকশন করতে পারি চেঞ্জ, আর শেপটাকেও চেঞ্জ করে দিতে পারি। পরেরটায় আসি,
এই যে আমি ফুটবলের এক্সাম্পলটা বলছিলাম, এখানেও ফুটবলটা দিয়েছে। এ ধর দেখ, এই যে যেটা বলছিলাম ডিরেকশন, বলটা এদিক থেকে মুভ করছিল, একজন ছেলে এখানে আছে, ছেলেটা এদিকে কিক করলো, আলটিমেটলি রেজাল্টেন্টে এদিকে চলে গেল। ঠিক আছে, বাকিগুলো এক্সাম্পল দিয়েছে, দেখতে পারবি। রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্সের কথা আমি আগেই বলেছি। কি বলেছি? ইফ এ সিঙ্গেল ফোর্স অ্যাক্টিং অন এ বডি প্রডিউসেস সেম অ্যাক্সিলারেশন অ্যাজ প্রডিউসড বাই দ্য নাম্বার অফ ফোর্স, দ্যাট সিঙ্গেল ফোর্স ইজ কল্ড রেজাল্টেন্ট অফ দিস ইন্ডিভিজুয়াল ফোর্সেস। তো কি বোঝাতে চাইলো? বোঝাতে চাইলো যে বোঝাতে চাইলো যেটা, সেটা হচ্ছে ধর বলটা এদিক থেকে মুভ করছিল, ঠিক আছে, তুই এসে এদিক, আরেকজন এসে এদিক থেকে কিক করলো, যার ফলে বলটা এদিকে চলে গেল। তো কি দুটো ফোর্স ছিল, ঠিক আছে, দুটো ফোর্সে আলাদা ম্যাগনিটিউড ছিল, দুটো ফোর্সে আলাদা ডিরেকশন ছিল। ঠিক আছে, রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেখানে আরও একটা ধর ফোর্স, এরকম যদি আরও তিনটেও ফোর্স থাকতো, তাহলে ওই তিনটে ফোর্সকে কম্বাইন করে ওদের যে তিনটে ফোর্সের যে রেজাল্টটা হতো, সেটা যে আমরা একটা ফোর্সকে দিয়ে যখন সেটাকে আমরা মানে কি বলবো, মানে প্রকাশ করতে পারি, সেইটাকে রেজাল্টেন্ট বলা হয়। এই যে তিনটা ফোর্সের, ধর এই দুটো দিয়ে যদি আমি বলি, তাহলে এই দুটো ফোর্স তো আমরা এদিকে এদিকে চলছিল, তার ডিরেকশনটা একটা ফোর্স, মানে এইদিকে একটা ফোর্সের সমান এইদিকে দুটো ফোর্স। পিকচারটা ইজি হয়ে গেছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এদিকের এই ফোর্সটা আর এইদিকের এই ফোর্সটা দুজনে মিলে যে কাজটা করে, সেই এই একই কাজটাই একটা ফোর্স করে। ঠিক আছে, এই 1 নম্বর আর 2 নম্বর ফোর্সটা যে কাজ করে, সেই সেম কাজটা 3 নম্বর ফোর্স যদি করে, তাহলে এই 3 নম্বর ফোর্সকে 1 আর 2 এর রেজাল্টেন্ট বলা হয়। ঠিক আছে, এবার ব্যালেন্সড ফোর্স আর আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, তো ব্যালেন্স ফোর্সের জন্য কি, ব্যালেন্স ফোর্স যেটা হচ্ছে, সেটা হচ্ছে বডিতে কোনো রকম অ্যাক্সেলারেশন প্রডিউস করে না। ঠিক আছে, আরও ব্যালেন্স ফোর্সের সম্পর্কে আরও বেশি আলোচনা করার জন্য একটা ছবি দেখে নেন। ছবিটাতে আমি একটা টাগ অফ ওয়ারের এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়েছি যে কি করে ব্যালেন্স ফোর্স কোনো রকম এক্সেলারেশন প্রডিউস করে না, আর আনব্যালেন্স ফোর্স বডির মধ্যে এক্সেলারেশন প্রডিউস করে। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি দুটো যে টিম আছে, দুটো টিমই সেম ফোর্স, দ্যাট ইজ 300 নিউটন ফোর্স দিয়ে অপোজিট সাইডে রোপটাকে পুল করছে, যার জন্য কোনো রকম মোশন হচ্ছে না। দ্যাট ইজ যারা যেখানে দাঁড়িয়েছিল তারা সেইখানেই দাঁড়িয়ে আছে, যেহেতু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স নিয়ে দুজন দুজনকে পুল করছে, তার জন্য কোনো রকম মোশন হচ্ছে না। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ব্যালেন্স ফোর্স। ব্যালেন্স ফোর্স পেয়ারে হয়, দ্যাট ইজ একটা পেয়ার একদিকে থাকে আর একটা পেয়ার তার অপোজিটে থাকে। ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস অ্যাক্ট অন ইচ আদার, কজেস নো অ্যাক্সেলারেশন অর কজেস নো মোশন। এবার সেকেন্ড পিকচারটা আছে যেখানে আনব্যালেন্সড এক্সাম্পল। তো সেকেন্ড এক্সাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি একটা টিম 400 নিউটন দিয়ে পুল করছে আর একটা টিম 300 নিউটন ফোর্স দিয়ে পুল করছে রোপটাকে। তো যারা 400 নিউটন দিয়ে পুল করছিল তাদের অবভিয়াসলি ফোর্সটা বেশি হচ্ছে, যার জন্য যারা 300 নিউটন দিয়ে পুল করছিল তারা 400 নিউটনের দিকে এগিয়ে যাচ্ছে। দ্যাট ইজ রাইট সাইডের যে টিমটা আছে তারা লেফট সাইডের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এইরকমভাবে মোশন সৃষ্টি হচ্ছে বা অ্যাক্সেলারেশন তৈরি হচ্ছে। তো দিস ইজ দ্য এক্সাম্পল অফ আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনব্যালেন্সড ফোর্স, দ্যাট ইজ দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট নয়। এবার বলছে সাম কমন ফোর্সেস। ঠিক আছে, এবার আমরা কিছু কমন আমাদের ডেইলি ওয়ার্ল্ডে যেসব ডেইলি লাইফে যে ফোর্সগুলো দেখি, এই ফোর্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে টোটাল রয়েছে 6খানা ফোর্স, দ্যাট ইজ কন্ট্যাক্ট ফোর্স, তারপরে রয়েছে নর্মাল ফোর্স, তারপরে রয়েছে ফ্রিকশনাল ফোর্স, তারপরে রয়েছে ফোর্স এক্সার্টেড বাই দ্য স্প্রিং, ফোর্স এক্সার্টেড বাই দ্য স্ট্রিং অ্যান্ড ওয়েট। ঠিক আছে, এই 6খানা ফোর্স রয়েছে আমাদের। তো একটা একটা করে পড়ে নেওয়া যায় কী কী ফোর্স আছে। প্রথমেই আসি কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স কাকে বলে? কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে when a body A is in contact with another body B, then A exert a force on B and B exert on the force on B A. তো এখানে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি, তো এই ফোর্সগুলোকেই কন্ট্যাক্ট ফোর্স বলে। যেমন ধর একটা বডি ধর এখানে রয়েছে যেটা হচ্ছে এই বডিটা হচ্ছে এ, ঠিক আছে, আর আমি একটা, এই বডিটা ধর একটা ব্লক, ঠিক আছে, কোনো উডেন ব্লক, ঠিক আছে, আর তুই এখানে একটা রয়েছে ধর বল, ঠিক আছে, এই বলটা হচ্ছে ধর তো আয়রন বল, ঠিক আছে, আয়রন বলটাকে তুই কী করলি, এদিকে ফোর্স দিয়ে ঠেলে দিলি,
তো আয়রন বলটা গড়াতে গড়াতে কি একে হিট করবে, একে হিট করলে কি হবে, বি থেকে বি একে ঠেলবে, ঠিক আছে। উল্টো দিকে বি তো এইদিকে যাচ্ছিল, বি মোশনটা এদিকে করছিল, বি একটা মোশন ছিল ধর 4 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে মুভ করছিল। যেই না ও এতে বাধাপ্রাপ্ত হলো, যেই না ও এতে গিয়ে আটকে গেল, তার মানে কী হবে, দেখবি বলটা কিছুটা পিছিয়ে আসবে কিংবা খুব স্লোলি এগিয়ে যাবে, ঠিক আছে। আগে যতটা স্পিডে মুভ করছিল এখন আর কিন্তু ততটা স্পিডে মুভ করছে না। তো এর থেকে বোঝা যাচ্ছে এই যে এ রয়েছে, এও নিশ্চয়ই এদিকে কিছু একটা ফোর্স দিয়ে ওকে ঠেললো, তবেই তো ভেলোসিটিটা কমলো। আমরা জানি কি ভেলোসিটি কমা বা বাড়ার জন্য আমার ফোর্স দরকার। তো ভেলোসিটি 4-এ ছিল, যখন দুটো বডি এরকম ধাক্কাধাক্কি হয় তখন কি হয়, যে বডিটা গিয়ে ধাক্কা মারলো তার স্পিড কিন্তু একটু কমে যায়, সে একটু নয় পিছিয়ে যায়, কিংবা আগে যতটা স্পিডে এদিকে যাচ্ছিল এখন আর অতটা স্পিডে এগাতে পারে না, ঠিক আছে। বডিটা যদি খুব হালকা হয় সেক্ষেত্রে হয়তো এইদিকেই এগায়, যেদিকে এগাচ্ছিল সেদিকে এগায়, কিন্তু আগে 4 থাকলে এখন 3 হয়ে গেছে, হয়তো 3 মিটার/সেকেন্ড হয়ে যায় কিংবা পিছিয়ে যায়। তার মানে আমরা কি হচ্ছে, আমাদের ভেলোসিটিতে একটা ড্রপ আসছে। ভেলোসিটি ড্রপ আসে মানে আমরা কি উল্টো দিকে একটা নিশ্চয়ই ফোর্স রয়েছে, উল্টো দিকে, তার মানে কি এ নিশ্চয়ই একে একটা ফোর্স প্রডিউস করলো যার জন্য ওর ভেলোসিটি ড্রপ এলো। তার মানে বি গিয়ে একে একটা ফোর্স অ্যাপ্লাই করলো, এ আবার একে একটা ফোর্স অ্যাপ্লাই করলো, এ বিকে একটা ফোর্স দিল, বি একে একটা ফোর্স দিল। তো এই যে ফোর্সটা রয়েছে, যেটা দুটো বডি কলিশনের ফলে তৈরি হয়, এই ফোর্সটাকে কন্ট্রাক্ট ফোর্স বলে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আসছি নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স হচ্ছে ধর এই যে আমাদের সারফেস, এটা হচ্ছে আমাদের সারফেসের উপর যে আমরা ধর সারফেসের উপর যে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এ ধর একটা মানুষ একটা সারফেসের উপর দাঁড়িয়ে আছে, মানুষ না, একটা বিল্ডিং ব্লকই দিলাম, ঠিক আছে। বিল্ডিং ব্লক এর মধ্যে দাঁড়িয়ে আছে। তো বিল্ডিংটা কি নিচের দিকে নিশ্চয়ই ফোর্স অ্যাপ্লাই করছে, যেহেতু এর ফোর্স মানে কি ওয়েট অ্যাপ্লাই করছে। আমরা জানি কি গ্র্যাভিটেশনের জন্য সমস্ত বস্তু কি নিচের দিকে নেমে যেতে চায়, ঠিক আছে। গ্র্যাভিটির জন্য এটা নিচের দিকে নেমে যাবে। তারা তো কী হতো, বাড়িটা তো অ্যাকচুয়ালি ধসে যাওয়ার কথা, মানে মাটি তো আস্তে আস্তে এরকম হয়ে কার্ভ হয়ে বেন্ট হয়ে বাড়িটা আস্তে আস্তে ঢুকে যাওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না। এখন তো বছরের পর বছর মোটামুটি বাড়ি সারফেসেই থাকে, বাড়ি নেমে যায় না, তো কেন হচ্ছে না। এই যে সারফেস যখন থাকে, সারফেস কী করে, এর ওপরের দিকে একটা রিয়াকশন ফোর্স বা নর্মাল ফোর্স একে অ্যাপ্লাই করে, ঠিক আছে। যেমন বাড়ির নিচের দিকে গ্র্যাভিটি ফোর্স অ্যাপ্লাই করছে, তেমন সারফেস আবার রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করছে, এটা হচ্ছে উপরের দিকে। তো গ্র্যাভিটি হয় নিচের দিকে, রিয়াকশন কিংবা নর্মাল ফোর্স হয় উপরের দিকে। এই দুটো ব্যালেন্স হয়ে যায়, মানে এটা যদি ধর 10 নিউটন হয় তাহলে এটাও 10 নিউটন হয়, যার জন্য ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে। যার জন্য আমরা কি বলেছিলাম, ব্যালেন্স ফোর্স থাকলে সেখানে কোনো রকম অ্যাক্সিলারেশন প্রডিউস হয় না, ঠিক আছে। যার জন্য ব্যালেন্স ফোর্সে যেহেতু কোনো অ্যাক্সিলারেশন প্রডিউস হচ্ছে না, তার মানে আলটিমেটলি ওই জন্য বাড়িটা না নেমে যায় আবার উঠেও যায় না, বাড়িটা যেরকম ছিল সেরকমই থাকে। এটাই হচ্ছে নর্মাল ফোর্স। এবার বলেছে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স আমরা জানি। ফ্রিকশনাল ফোর্স হচ্ছে ধর ফ্রিকশনাল ফোর্স হচ্ছে ধর এই যে এই এক্সাম্পলটাই দিই, এটা ধর এই যে বুকটা আছে, এটা টেবিলের উপর রাখা আছে, ঠিক আছে। যদি টেবিলটা প্লেন হয়, টেবিলটা যদি একদম প্লেন হয়, তাহলে কি আমরা বুকটাকে খুব সহজে এদিকে যদি হালকা ফোর্স দিয়েও আমরা ফোর্স অ্যাপ্লাই করি বুকটার ওপর, তাহলে কিন্তু বুকটা একটু সরে যাবে, ঠিক আছে। কিন্তু যদি টেবিলটা খুব বেশি রাফ হয় তাহলে কিন্তু এই বইটা সরতে চাইবে না, ঠিক আছে। কিংবা আরও ভালো এক্সাম্পল দিতে পারি, যখন ধর একটা ফুটবল গ্রাউন্ডই বলছি, যদি কেউ প্লেন রাস্তার উপর কোনো একটা বলকে গড়িয়ে দেয়, কোনো প্লেন রাস্তার উপর একটা বলকে যদি গড়িয়ে দেওয়া হয়, সেই বলটা কিন্তু অনেক দূর অবধি মুভ করবে, কিন্তু এই রাস্তাটা যদি এরকম টাইপের হয় বা যদি রাস্তাটা রাফ হয়, এবড়ো খেবড়ো টাইপের রাস্তা হয়, তাহলে কি বলটা কিন্তু অত দূর মুভ করবে না, ঠিক আছে। তার মানে ফ্রিকশন কী করছে,
মুভ এদিকে ফোর্স দিয়েছিলাম, যার ফলে মোশনটা এদিকে হচ্ছে, ফ্রিকশন কী করবে, মোশনটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। ফ্রিকশন চেষ্টা করে বডিকে রেস্টে আনার জন্য, ঠিক আছে। মোশন যেদিকে হয় ফ্রিকশন তার অপোজিট সাইডে, অপোজিট ডিরেকশনে ওয়ার্ক করে, ঠিক আছে। যে প্লেন যত বেশি স্মুথ হয় তার ফ্রিকশন তত কম হয়, যে প্লেন যত বেশি রাফ হয় তার ফ্রিকশন তত বেশি হয়। এবার কি বলেছে, এই এক্সাম্পলটাই বলেছেন, বুঝিয়ে দিচ্ছি। কনসিডার এ বুক placed on a horizontal table. If you try to push the book gently with your finger, the book does not move. ঠিক আছে, ওকে। যদি আমি একটা ফিঙ্গার দিয়ে খুব আস্তে করে বুকটা, মানে ধর ভারী কোনো বুক, ধর ডিকশনারি আছে, ঠিক আছে, আমি একটা আঙুল দিয়ে খুব হালকা করে তাকে পুশ করছি, যার ফলে কিন্তু তোর বইটা সরলো না, ঠিক আছে। কিন্তু কেন সরলো না, আমি যদি অল্প ফোর্স অ্যাপ্লাই করি, যদি 0.001 নিউটনও আমি অ্যাপ্লাই করি, ঠিক আছে, 0.001 নিউটনও অ্যাপ্লাই করি, তাতে তো বইটা সরার কথা, কারণ আমি যতটুকুনি ফোর্স অ্যাপ্লাই করছি সেই ফোর্সের জন্য কিন্তু আমার মোশন প্রডিউস হওয়ার কথা, ঠিক আছে। সেটা যত ছোটোই হোক, মোশন কিন্তু প্রডিউস হবে। ফোর্স মানেই সেখানে অ্যাক্সিলারেশন তৈরি হবে, কিংবা ফোর্স মানেই সেখানে রিটার্ডেশন তৈরি হবে। যেহেতু এখানে রেস্টে আছে, তো ফোর্স মানেই সেখানে অ্যাক্সিলারেশন তৈরি হবে। তাহলে কিন্তু এইটুকুন ফোর্সের জন্য কিন্তু কোনো অ্যাক্সিলারেশন প্রডিউস হলো না। তাহলে এই ফোর্সটা কোথায় গেল? এই ফোর্সটা চলে গেল ফ্রিকশনের কাছে। তো ফ্রিকশন মানে হচ্ছে, ধর এইখানে এই প্লেনটা ফ্রিকশন, ধর ফ্রিকশন এমন একটা কোয়ান্টিটি, যে কোয়ান্টিটির নিচে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কোনো মুভমেন্ট হবে না। ধর এটার ফ্রিকশন ধর 1 নিউটনের কম আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কোনো রকম মোশন হবে না। এটা যত বেশি রাফ হবে তত বেশি আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে মোশন তৈরি করার জন্য। এবার বলছে দেখ, push the book slightly harder, the force exerted by the finger on the book increases but the book still does not move. This means the force of the friction exerted by the table in the opposite direction has also increased. তার মানে কি বলতে চাইছে, আমি হাত দিয়ে এদিকে ফোর্সটা অ্যাপ্লাই করছি, ফ্রিকশন কি বললাম, মোশন যেদিকে হতে চায় তার অপোজিট দিকে কাজ করে, তার মানে এদিকে ফ্রিকশন কাজ করছে। বইটা তখনই মুভ করবে যখন আমি এদিকে হাত দিয়ে যে ফোর্সটা দিচ্ছি সেটা এই ফোর্সের থেকে বেশি হবে। দ্যাট ইজ, যদি আমি এই ফোর্সটাকে এক্স নিউটন বলি আর এই ফোর্সটাকে যদি ওয়াই নিউটন বলি, ফোর্স ঘটানোর জন্য ওয়াই মাস্ট বি গ্রেটার দ্যান এক্স, ফোর্স না, তোর মোশন ঘটানোর জন্য ওয়াই মাস্ট বি গ্রেটার দ্যান এক্স হতে হবে, তবেই ফোর্স, তবে মোশন হবে। দিস shows very interesting property of friction. The force of friction can change its value to prevent slipping on two objects against each other. However, the force of friction cannot extreme beyond a certain limit. ঠিক আছে, যেটা আমরা বলছিলাম যে ধর যখন জেন্টালি মানে খুব আস্তে হালকা করে এটাকে পুশ করা হচ্ছে তখনও বইটা নড়লো না, আবার যখন আমি আরেকটু জোরে ওটাকে প্রেস করছি তখনও কিন্তু বইটা নড়লো না, ঠিক আছে। তার মানে কি, আমি যেমন তোর প্রেশারটা বাড়িয়েছিলাম, ফোর্সটা বাড়িয়েছিলাম, তেমনি এদিকে ফ্রিকশনাল ফোর্সটাও কিন্তু অটোমেটিক বেড়ে গেছিলো, ঠিক আছে। ধর এখানে লিমিটটা হচ্ছে ধর 10 নিউটন, ও তত দূর অবধি বাড়িয়ে নেবে। তুই তার আগে যদি এখানে 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করিস, ও 2 নিউটন অ্যাপ্লাই করে বইটাকে থামিয়ে রেখে দেবে। তুই 5 নিউটন অ্যাপ্লাই করলি, ও 5 নিউটন অ্যাপ্লাই করে দেবে। তুই 7 নিউটন অ্যাপ্লাই করলি, ও 7 নিউটন অ্যাপ্লাই করে দেবে। কিন্তু যখন তুই 11 নিউটন অ্যাপ্লাই করবি তখন কিন্তু ও ম্যাক্সিমাম 10-এর বেশি যেতে পারবে না। তো ও 10 নিউটন অ্যাপ্লাই করবে, তার মানে তুই 1 নিউটন বেশি, যার জন্য সেখানে তুই মোশন দেখতে পাচ্ছিস। ওই লিমিটটার আগে পর্যন্ত তুই যত বাড়বি ও তত ফ্রিকশনও তত বেড়ে যাবে, অটোমেটিক এটা হয়। তুই যতটা বাড়বি ফ্রিকশনও ততটা বেড়ে যাবে। এটা করে আলটিমেটলি মোশনটাকে হতে দেবে না। সবসময় কিন্তু 10 থাকবে তা নয়, 10-এর নিচে তুই যেখানে থাকবি ও তোর সাথে সমান হয়ে যাবে, যার ফলে কোনো মোশন হতে দেবে না, ঠিক আছে। তাহলে সেটা যদি হতো যে ও যদি সবসময় 10 থাকতো, তাহলে তুই 2 নিউটন দিয়ে ফোর্স অ্যাপ্লাই করলি আর ও 10 নিউটন এদিকে অ্যাপ্লাই করতো, তাহলে বইটা উল্টো দিকে সরে যেত। তাই কি হয়? তা হয় না। তাই যখন তুই 2 নিউটন অ্যাপ্লাই করছিস, ও তখন 2 নিউটন দিয়েই তোকে এদিকে ঠেলে দিচ্ছে, যার ফলে মোশন ঘটছে না। ও 10 নিউটন অবধি এগাতে পারবে এরকমভাবে। তো এটা হয়ে গেল। এবার বলছে ফোর্স এক্সার্টেড বাই দ্য স্ট্রিং।
ঠিক আছে। এবার আমরা জানি যে স্ট্রিং যখন নর্মালি থাকে, একটা স্ট্রিং ধরে এরকম যখন নর্মালি থাকে, নর্মাল এটাকে যখন নর্মাল লেন্থে থাকে এটাকে বলা হয় ন্যাচারাল লেন্থ। ঠিক আছে। এবার জানি আমরা স্প্রিংকে যদি আমি দুদিকে টানি, এদিকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে স্ট্রিংটা কি বড় হয়ে যায়, স্ট্রিংটা কি লেন্থটা বেড়ে যায়। তুই যখন বাড়লি এরকমভাবে স্ট্রিংটা বড় হয়ে গেল। ঠিক আছে। তার মানে তুই ফোর্স অ্যাপ্লাই করলি, এবার স্ট্রিংটা চাইবে যে ও আবার ন্যাচারাল লেন্থে ফিরে যেতে। ঠিক আছে। তার মানে স্ট্রিং কী চাইবে, একটা উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই করতে। ঠিক আছে। এই যে এটাকে বলা হচ্ছে ন্যাচারাল লেন্থ। স্ট্রিং সবসময় চাই ওর ন্যাচারাল লেন্থে থাকতে। তুই যদি স্ট্রিংটাকে টেনে বড় করিস তাহলে স্ট্রিং চাইবে ওর ন্যাচারাল লেন্থে আবার ফিরে যাওয়ার জন্য, যার জন্য ও একটা উল্টো দিক, তুই যেদিকে মোশন করবি তার উল্টো দিকে স্ট্রিং কিন্তু একটা মোশন তৈরি, তুই যেদিকে ফোর্স অ্যাপ্লাই করে ওটাকে স্ট্রিংটাকে বড় করার চেষ্টা করবি, এক্সটেন্ড করার চেষ্টা করবি, স্ট্রিং উল্টো দিকে একটা মোশন তৈরি করবে, যার ফলে স্ট্রিংটা নর্মাল ন্যাচারাল লেন্থে ফিরে যাওয়ার চেষ্টা করবে। এটাই ফোর্স এক্সার্টেড বাই দ্য স্ট্রিং। এইভাবেই স্ট্রিং নিজের ন্যাচারাল লেন্থকে বজায় রাখার চেষ্টা করে। যদি আমি কি করলাম, আমি যদি এবার যদি কেউ বলে স্যার আমি এরকম ধর ন্যাচারাল লেন্থের স্ট্রিং আছে, আমি দুটো হাত দিয়ে দুদিকে টানবো, দ্যাট ইজ এদিকেও আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এদিকেও একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তখন স্ট্রিং কী করবে, তখন স্ট্রিং এই সাইড থেকে এদিকে ঢোকার চেষ্টা করবে, এই সাইড থেকে এদিকে ঢোকার চেষ্টা করবে। তুই যখন ছেড়ে দিবি দেখবি ধর এইরকম একটা স্ট্রিং আছে, তো তুই টেনে টেনে এটাকে বড় করে দিলি, ঠিক আছে, দিয়ে ছেড়ে দিবি, দেখবি এই এন্ডটা ভেতরের দিকে ঢুকে যায়, এই এন্ডটাও ভেতরের দিকে ঢুকে যায়। ঠিক আছে। তার মানে এই এন্ডটা চেষ্টা করছে ভেতরের দিকে যাবে। সবসময় স্ট্রিংয়ের যেটা হয় সেন্ট্রাল দিকে ফোর্সটা অ্যাপ্লাই করে, স্ট্রিংয়ের সেন্টারের দিকে ফোর্সটা অ্যাপ্লাই করে সবসময়। ঠিক আছে। এবার ফোর্স এক্সার্টেড বাই দ্য স্ট্রিং। এবার ধর একটা এটা ধর একটা প্লেন, ধর এটা সিলিং আছে, রুমের যে সিলিং হয় সেটা সিলিং, তুই সিলিং থেকে সিলিংয়ে একটা পয়েন্টে তো একটা স্ট্রিং বাদ দিই, স্ট্রিংটা বেঁধে এরকম জায়গায় ঝুলিয়ে দিলি, দিয়ে ঝুলিয়ে একটা ব্লক এখানে রেখে দিলি, খুব ভারী একটা লোহার ব্লক রেখে দিলি, ঠিক আছে, ধর এটা 100 কেজি ওয়েট আছে, ঠিক আছে, 100 কেজি ওয়েটের একটা ব্লক রেখে দিলি, তাহলে কী করবে, স্ট্রিংটা কী হবে, আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে। ওটা হয়তো বোঝা যায় না কিন্তু বড় হওয়া শুরু করে, আর বড় হতে হতে যখন একটা সার্টেন লেন্থ ক্রস করে যায় তখন এই স্ট্রিংটা ছিঁড়ে পড়ে যায়। ধর এটার লেন্থ ছিল 10 মিটার, ঠিক আছে, 10 মিটার থেকেও বড় হতে হতে ম্যাক্সিমাম হয়তো 10.2 অবধি যেতে পারবে। এটা একটা স্ট্রিংয়ের মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। স্ট্রিং বিভিন্ন রকম মেটেরিয়াল দিয়ে তৈরি করা যায়, যে স্ট্রিংয়ের মেটেরিয়াল যেরকম হয় সেই মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে যে কতটা এক্সটেন্ড হতে পারবে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গার পর সেটা এক্সটেন্ড হতে পারে না, সেটা ছিঁড়ে পড়ে যায়। ঠিক আছে। এটাও ঠিক স্প্রিংয়ের মতোই, ও তুই এক্সটেন্ড করে দেওয়ার পর যদি ওটাকে খুলে দিস, মানে ওয়েটটাকে খুলে দিস, তখন এটা কী করবে, স্ট্রিংটা নর্মাল ন্যাচারাল লেন্থে ফিরে যাওয়ার চেষ্টা করবে, দ্যাট ইজ একটা আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে। ওয়েট ফোর্স আমরা জানি যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় নিচের দিকে কাজ করে। এই গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে W ইকুয়ালস টু mg, দ্যাট ইজ ওয়েট ফোর্স, ওয়েট ইকুয়ালস টু m ইন্টু জি, যেখানে জি এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু 9.8। আর ইউনিট অফ ফোর্স, এবার আমরা আগেই এটা বলতে বলতে বলে দিয়েছি এবং আমরা আগের ক্লাস থেকে জানি যে ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন। ঠিক আছে। আজকের ক্লাস এতটা অবধিই থাক, এর পরের দিনের ক্লাসে গ্যালিলিও এক্সপেরিমেন্ট আর নিউটনস ফার্স্ট ল অফ মোশনটা পড়বো। থ্যাংক ইউ।